নমস্কার, শ্রীরামপুর বেতারবাণীর লেটার বক্স দপ্তরে আপনাদের সঙ্গে আমি দেবাশিস, আর আমার সঙ্গে আজকে এক নতুন অতিথি। আসলে আজকে কিন্তু আমরা চিঠি পড়তে আসিনি, অবশ্য পড়বো কিছু নিশ্চয়ই, কিন্তু শুধু চিঠি পড়া নয়। আজকের আপনাদের সঙ্গে আমাদের যে মোলাকাত বা দেখা সাক্ষাৎ, তার পিছনে কিন্তু সেরার সেরা চিঠি। আমরা জানেন যে প্রত্যেক মাসেই যারা সেরার সেরা হন তাদেরকে আমরা এই বেতারবাণীর এইরকমই কোনো একটা মঞ্চে আপনাদের সামনে নিয়ে আসি এবং তাদের সেই সেরার সেরার পুরস্কার প্রদান করি। আর তার সঙ্গে থাকে কিছুক্ষণ আলাপচারিতা, তাদেরকে জানা। আসলে আমরা যখন চিঠি পড়ি তাদের কলমের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি, তাদের লেখার কিছু ভাবনা আপনাদের সামনে তুলে ধরি, তাদেরকে তো সামনে তুলে ধরতে পারি না। তাই এই সেরার সেরা মঞ্চে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার পালা এবং আপনাদের সঙ্গে সরাসরি তাদের কোথাও একটা সুতো বেঁধে দেওয়ার পালা, যেখানে আপনারা তাদেরকে চিনবেন, তারা আপনাদেরকে চিনবেন। এইভাবেই কোথাও একটা পারস্পরিক যোগসূত্র তৈরি হবে এবং বেতারবাণী শুধুমাত্র মাঝখানে থাকবে তার দায়িত্ব নিয়ে, এবং বেতারবাণী আপনাদের কাছে পৌঁছে দেবে সেই তাদের মুখগুলোকে, শুধু চিঠি নয়, মুখগুলোকেও। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যে অতিথি, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। দীপা বাগচি। নমস্কার। উনি জানুয়ারি মাসের সেরার সেরা হয়েছিলেন। ওনার লেখা চিঠি, বিষয় কি ছিল সেটা খানিক পরে বলছি। আগে শুনি দীপাদির থেকে তার ভাবনা এবং এই বেতারবাণী সম্পর্কে তিনি কিভাবে আমাদের সঙ্গে জড়িয়ে পড়লেন। এই যে আমাদের লেটার বক্স দপ্তর, এই দপ্তরের সঙ্গে কোথাও একটা কেমন যেন গাঁট ছড়া বাঁধা হয়ে গেল, তাই নয় কি? একদম একদম প্রায় জন্মলগ্ন থেকেই আমি লিখছি শ্রীরামপুর বেতারবাণীর। প্রথম একটা দুটো এপিসোড বোধহয় বাদ গেছে। প্রথম আমি অনুগল্পে হাত দিয়েছি, মানে অনিলেশ গোস্বামী আমাকে প্রথমেই করলেন, তারপরে এই চিঠি। এবং বিষয়গুলো এত লোভনীয় থাকে যে তখন কলম ধরতে ইচ্ছা করে আর কি। এবং আমি প্রায় প্রতিটি বিষয়ে প্রতি মাসেই লিখি আর কি। লেখা আপনার কোথাও একটা প্যাশন মনে হচ্ছে, লিখতে ভালোবাসেন? হ্যাঁ, লিখতে ভালোবাসি, চিঠি লিখতে ভালোবাসি। আমি কিন্তু খুব একটা আমি 68 বছর বয়সে কলম ধরেছি এবং প্রথম প্রাত্যহিকীতে হাতে খড়ি, তার আগে শোনা, প্রাত্যহিকে আমি বহু বছর শুনছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি লিখতে পারবো। দেখতাম যে কত দূর দূর থেকে, গ্রাম থেকে, বেশ কি সুন্দর তাদের ভাবনা, এবং প্রত্যেকটা চিঠিতে ভাবনাগুলো আলাদা। এইটা আমাকে খুব ভাবাতো আর কি, যে আমি কিভাবে ভাববো, ওটা ভাবছি, কিন্তু সেটা যে লিখবো সেই সাহসটা হতো না। তারপরে 2019 সালে আমি প্রথম প্রাত্যহিকীতে লিখে এবং পড়া হয়। তারপর থেকে প্রাত্যহিকী পুরো। তারপরে শ্রীরামপুর বেতারবাণী যখন আরম্ভ হলো, প্রথম আমাকে অনুগল্প আমি লিখলাম, তারপরে চিঠির পাতায়, মনের খাতায়ও কিছুদিন পরেই আমি লেখা আরম্ভ করেছি। এবং বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। আপনাদের পাঠ তো অনবদ্য, এত সুন্দর লাগে যে খুবই পছন্দ হয় আমার। এবং ভাবনাগুলো আমার যে লেখার মধ্যে, সেটা আপনারা ফুটিয়ে তোলেন, এইটা আমার খুব ভালো লাগে। এটাই তো আমাদের পাওনা, যে আমরা তো শুধুমাত্র কণ্ঠদান করি এবং আমাদের কাজ হচ্ছে আপনাদের সিঞ্চিত যে বীজ, তাতে একটু একটু করে আমরা জল ঢালি, আর তাকে আমরা বড় করার চেষ্টা করি, প্রাণ দেওয়ার চেষ্টা করি। কিন্তু মূল বীজটা তো আপনাদের কলমের ডগায় থাকে। কিন্তু প্রাণটা না দিলে আবার বীজটা দেওয়ার কোনো মানে হয় না, এটাও ঠিক। প্রাণটা দিতেই হবে, সেটাই। সেই জন্য পড়া পাঠ যদি ভালো হয়, সেই চিঠিটা বেশি মনোগ্রাহী হয় আর। এই যে বলে না যে আমরা জানি যে যখন প্রতিমার চোখ দান হয়, চক্ষু দান হয়, সেই নয়ন যখন আঁকা হয়, তখন তাতে প্রাণ প্রতিষ্ঠা হয়। তো এও ঠিক সেই রকম আর কি। পুরো প্রতিমা হলেও অত সুন্দর লাগে না, কিন্তু যেই চোখ আঁকা হয়ে গেল তখন আমাদের প্রাণ প্রতিষ্ঠা হলো। আমরা এই যে চিঠির বিষয়,
এই বিষয় ছিল হচ্ছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আর আজকে আমরা যখন বসে আছি তখন ওটা কিন্তু পৌষ মাস ছিল, আর এখন এটা চৈত্র মাস, এটাও কোথাও একটা সর্বনাশ। কি মনে হয় আপনার? হ্যাঁ, দুটোই সর্বনাশ, কিন্তু চৈত্র মাসের সর্বনাশটা বসন্তকে ছুঁয়ে, মানে মনে বসন্তের যে আবেগটা সেইটাতে সর্বনাশ হচ্ছে। কিন্তু পৌষ মাসের সর্বনাশটা কিন্তু সেটা একটু মানে পক্ষপাতিত হয়ে যাচ্ছে, মানে সবার পৌষ মাস থাকলেও মেয়েদের হয় না। আমি সেইভাবেই চিঠিটা আর কি, হ্যাঁ সেইভাবেই আমি চিঠিটা লিখেছি। আমার মনে হয়েছে যে এত পিঠে পুলি হলেও কেউ খোঁজ নেয় না যে যে বানাচ্ছে সে কতটা পেলো বা আদৌ পেলো কিনা। এইগুলো আসলে কি জানেন, কিছু কিছু জিনিস থাকে তা আপন গরিমায় ফুটে ওঠে, তা সে কারোর প্রশংসা জন্য অপেক্ষা করে না, সে আপন প্রশংসায় নিজেই উজ্জীবিত হয়। যেমন এই আপনি এনেছেন আজকে, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অকালে ফুল ফুটেছে। হ্যাঁ, অকালে আমার বাগানের শরৎ কালের ফুল বসন্তে ফুটেছে। এইটা মানে আমার একটা বিশাল প্রাপ্তি। আজকে সুযোগ এসে গেল আপনাদের দেওয়ার। এটা আসলে আপনি যেমন অকালের কথা বলছেন, এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে বসন্তকাল, এবং এই বসন্তে মা দুর্গার পুজো হচ্ছে আজকে। আমরা আজকে যখন বসেছি, যখন ওনারা শুনবেন, আপনারা যখন দেখবেন, তখন হয়তো সেই পুজোটা পার হয়ে যাবে। কিন্তু আজ যে ফুল উনি নিয়ে এসেছেন, সে ফুল আজকে হচ্ছে বাসন্তী পুজো। এবং এই বাসন্তী পুজোয় যে মা দুর্গার বোধন আমরা অকাল বোধন শরতে দেখি, সেই অকাল বোধনের আর এক বোধন হচ্ছে বাসন্তী পুজো। মা দুর্গার বাসন্তী পুজো আজ হচ্ছে, এবং ওনার বাগানে কিছু স্থলপদ্ম ফুটেছে, যে স্থলপদ্ম উনি নিয়ে এসেছেন বেতার বাণীর জন্য। এটা বেতার বাণীর গৌরব, বেতার বাণীর ভালো লাগা, আমাদের সকলের ভালো লাগা। আপনাকে এবং আপনার বাগানের প্রতি আমাদের অসীম শুভেচ্ছা রইল। এবং আমি মানে এতদিন ভাবতাম এটা প্রকৃতির খামখেয়ালিপনা, আজকে মনে হলো না গাছটা বোধহয় বাসন্তী পুজোকে উপলক্ষ করেই ফুলগুলো ফোটাচ্ছে। রথযাত্রা সূর্যমুখী ফুল যেমন ফুটেছিল, সেই রকমই আর কি দুয়ারে সূর্যমুখী ফোটার মতো আপনার দুয়ারে স্থলপদ্ম। হ্যাঁ, মানে আমি খুব অবাক হয়ে গেছি এই সময় স্থলপদ্ম পেয়ে। কোনোবার এই গাছটা ফোটে না, শরৎকালেই ফোটে, কিন্তু এইবারে দেখছি গাছ ভরে ফুটছে। এত আনন্দের ব্যাপার হয়েছে, আর আজকে আনতে পেরে আমার আরো বেশি আনন্দ। আমাদেরও খুব ভালো লাগছে। আমরা শুনবো আপনার নিজের কিছু সৃষ্টি বা নিজের কিছু ভাবনা। আপনি আজকে যা বেতার বাণীতে পড়বেন সেরকম কিছু এনেছেন? হ্যাঁ, আমি অনুগল্প আমার লিখতে খুব ভালো লাগে। চিঠি তো ভালোই লাগে, চিঠি লিখতে মানে আমি ওই আমাদের যে প্রথাগত চিঠি আগে তো লেখা ছিল, এইসব চিঠির অনুষ্ঠান তো আগে আমরা ছোটবেলায় পাইনি। তখন আমি ওই বিজয়া দশমী বা পয়লা বৈশাখ বা কারোর জন্মদিন আমি চিঠি লিখতাম, এবং সবাই বলতো তোর চিঠিটা একটু বেশ অন্যরকম হয়, মানে ভালো লাগতো আর কি। সেই চিঠির অনুষ্ঠান এখন হয় বলে আমি মোটামুটি সবগুলোতেই লেখার চেষ্টা করি আর কি। এখন তো প্রচুর পত্র সাহিত্যের অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, এবং এটা আমার খুব ভালো লাগে যে অনেকেই তাতে লেখার মানে ইয়েটা প্রেরণাটা পাচ্ছে আর কি এই পত্র সাহিত্যের ব্যাপারে, এবং তার ফলে একটা সাহিত্যের সঙ্গে যোগাযোগ হয়ে যাচ্ছে। এটাও একটা পাওনা আর কি এই অনুষ্ঠানের জন্য। আসলে সাহিত্য তো মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের ভালো লাগার জন্য, তার অন্তরের কথা বলার জন্য। যখন আমরা সেটা কিছু মাধ্যমে বলতে পারি, তখন সেই পাড়াটাই আমাদের ভালো লাগা হয়ে ওঠে। মানে মাধ্যম পেলে উৎসাহটা বাড়ে, স্বাভাবিক। এইটাই হলো মানে আমার কথা আর কি। এটা আমার ভালো লাগে। আপনার চিঠি এই পড়ার পরে, অনুগল্প পড়ার পরে আমরা একটা আকর্ষণীয় বিষয়ে আসবো, একটু পড়ে নিই আমরা। আচ্ছা, গল্পের নাম দিয়েছি এ ব্যথা কি যে ব্যথা। নতুন দিদা, ও নতুন দিদা, এরকম আমার ছুটি হয়ে গেছে। প্রণতি দেবী রোজ বিকেলে স্কুল ফেরত আবিরের নতুন দিদা ডাক শোনার জন্য অপেক্ষা করে। ক্রমশ হাসি খুশি ছেলেটার জন্য মায়া বেড়ে যাচ্ছে। ডাউন সিনড্রোমে আক্রান্ত আবির পাশের বাড়ির দুলালো সবিতার একমাত্র সন্তান। স্বাভাবিক বাচ্চাদের থেকে যদি অস্বাভাবিকতা কিছু কমে, এই আশায় সুমিতা সারাদিন ছেলেকে নিয়ে
চেষ্টা চালিয়ে যায়। 23 বছরের আবিরের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে নতুন দিদার মনকে এক অব্যক্ত যন্ত্রণা কুড়ে কুড়ে খায়। বাহ, আসলে এই যন্ত্রণাগুলোই কোথাও আমাদের হ্যাঁ, মনের মণিকোঠায় রয়ে যায় এবং বারবার মনে করায় এই এবং আমরা এই যন্ত্রণাকে করতে পারি না, উপশম করতে পারি না, এড়িয়েও যেতে পারি না, কিছু উপশম করতে পারি না। এইটাই আমাদের দুঃখ আর কি। এখন যদি অনেক চিকিৎসা বেরিয়েছে তাহলেও, এবং সেটা খুব ব্যয়সাধ্য। হ্যাঁ, এটাও একটা সমস্যা, ব্যয়সাধ্য তো বটেই। আর আমাদের যন্ত্রণা এমনই একটা জিনিস, সে যন্ত্রণা কারুর শরীরের, কারুর মনের, কারুর কল্পনার, কারুর ভাবনার, প্রতিটা যন্ত্রণাই কিন্তু হারিয়ে যায় না, মানে কোথাও একটা রয়ে যায়, সেটাই তার রেশ থেকে যায়। আমরা পুজোর কথা বলছিলাম, বাসন্তী পুজো চলছে, আর একটা পুজো এসে গেছে, সেই পুজোটা ঢাক ঢোল বেজে গেছে, আর কদিন পরেই তার ফুল নিয়ে তাদের পায়ে দেবার পালা। তো সেই সম্পর্কে আমি ভোট পুজোর কথা বলছি, তো সেই ভোট পুজো সম্পর্কে আপনার কি মতামত? ভোট পুজোর দরকার নিশ্চয়ই আছে, এবং সবসময় আশা করি যে এইবার আরো উন্নতি হবে, কারণ আমাদের খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে যুদ্ধ, মেরে ফেলছে, মানে শিশুদের মারছে, এইটা সহ্য করতে হচ্ছে, এবং সে কি করে মারছে এটা আমি ভাবতেই পারি না। তারপরে ধরুন এমনি খুনোখুনি, হিংসে, এরকম ভালো দিকগুলো যেন মানুষের ভেতর থেকে কমে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। এখন আমার খালি মনে হয় যে ভোটের শেষে যিনি আমাদের দায়িত্ব নেবেন, তিনি যদি একটু মানে ভালো দিকগুলোর দিকে একটু দৃষ্টিপাত বেশি করেন, তাহলে আর কি আমাদের সুবিধা হয় আর কি। কতটা হবে আমি জানি না। আপনি রাজনৈতিক নন, নিরপেক্ষ? নিরপেক্ষ একদম। কারণ আমাদের কি মানে ভালো হোক, এইটা আমাদের উদ্দেশ্য, ভোটটা দিতে যাব যে। এবং এই যে একটা বিশাল উন্মাদনা চলেছে, চিৎকার চেঁচামেচি, প্রচুর মানে এবং ব্যয়বহুল, এটাও তো একটা ব্যাপার, ভীষণ ব্যয়বহুল। হ্যাঁ, সেইগুলোর পরে যদি একটা ভালো না পাই তার ফেরতটা, তাহলে কি লাভ? ওই আর কি, মাটি খুঁড়তে 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 কোথাও গিয়ে যদি একটা মোহরের দেখা পাই, তাহলে মনে হবে কিছু একটা পেলাম, সেটাই। এখন সেই আশায়, খোঁড়াটাই স্বাদ। হ্যাঁ, সেই আশায় থাকি, দেখা যাক কি হয়। আমরা ফিরি সেই সর্বনাশের পর্যায়ে, যে সর্বনাশ হয়েছিল পৌষ মাসে। জানুয়ারির সেরা চিঠি হচ্ছে দীপা বাগচির লেখা, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রিয় লেটার বক্স, পৌষ মাস মানেই শীতকালীন নস্টালজিয়া, নতুন চাল, নতুন গুড়ের পিঠে পায়েসের গন্ধ। পৌষ সংক্রান্তির আগে শুরু হয় চাল গুঁড়ো করা। এখনো কিছু গ্রামে শোনা যায় ঢিঁকিতে পাড় দেওয়ার আওয়াজ কিংবা শিলের খসখস ধ্বনি। শহরে অবশ্য বাজারলব্ধ পিঠে পুলির কদরই বেশি। পৌষ সংক্রান্তির দিন ব্রাহ্মণ ডেকে পুজো করে পূর্বপুরুষকে প্রথম পিঠে নিবেদন করা হয়। মনে প্রশ্ন জাগে, নিবেদনে পূর্ব নারী কি পিঠের ভাগ পান? তারপর সারা দিন বিভিন্ন রকমের পিঠে ভাজা চলে। সেই পিঠে পায়েসের স্বাদে লেগে থাকে মেয়েদের স্বীকৃতিহীন শ্রম। সবার খাওয়া হলে খানকয় তাদের ভাগে জোটে। শীতকাল বস্তুত মেয়েদের পরীক্ষার মাস। অগ্রহায়ণ মাসে ফসল ওঠে। সেই কৃষিক্ষেত্রে বেশিরভাগ মহিলাই মজুরিহীন শ্রম দিতে বাধ্য হয়। পৌষে নতুন চাল থেকে পিঠে, নতুন ডাল দিয়ে বড়ি, নতুন শীত পোশাক তৈরি, সবই অন্দর মহলের কাজ। সেই সঙ্গে পুরনো আচার, লেপ্তশোকে রোদ খেলানো আছে। চাকুরিরতারা কাজ থেকে ফিরে পাটিসাপটা ভেজে সকলের মুখে হাসি ফোটান। সংসার সুখের হয় রমণীর গুণে, সেই ট্র্যাডিশন আজও চলছে। ওই যে বলে না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পৌষালী শুভেচ্ছান্তে দীপা বাগচি,
ধনিয়াপাড়া, ব্যারাকপুর। এই চিঠির জন্যই ওনার আজকে এই মঞ্চে আসা এবং সেরার সেরা পত্রকারের স্বীকৃতির পুরস্কার নেওয়া। এবার আমরা পুরস্কারের কাজ শুরু করব। আপনার হাতে পুরস্কার তুলে দেব। এই পর্যায়ে আমার সঙ্গে আজকে আরো একজন আছেন। তিনি অবশ্য প্রথম থেকেই আছেন এবং আমাদের এই যারা চিঠিপত্র আপনারা লেখেন এবং যারা আমাদের শ্রোতা দর্শক বন্ধু যারা শোনেন, তারা সকলেই পরিচিত তাঁর সম্পর্কে এবং আমাদের সম্পর্কে। বেতারবাণীর এই লেটার বক্স যখন খুলেছে সেই প্রথম দিন থেকে তিনিও আছেন আমাদের সঙ্গে। শ্রীমতী নন্দিতা সিনহা, তাকে আমি মঞ্চে ডেকে নেব আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পর্বের জন্য। এবার সেই পুরস্কার প্রদানের পালা এবং প্রথমেই উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন দীপাদিকে নন্দিতা সিনহা। এরপর তার হাতে একে একে সম্মাননা এবং পুরস্কার তুলে দেওয়ার পালা। প্রথমেই স্মারক কলম, যে কলমের জন্য আজকে উনার এখানে আসা, যে কলম দিয়ে উনি চিঠি লেখেন তার প্রতীকী স্বীকৃতি আজকে উনার হাতেই স্মারক তুলে দিবেন। এরপর সত্যিকারের কলম এবং পুস্তক, দুটি বই এবং কলম, আর তার সঙ্গে কলম দানিও বটে। সবটা মিলিয়ে তার হাতে দেওয়া হলো যাতে তার আমাদের সঙ্গে এই লেখার সক্ষতা আরো বাড়ে। এরপর আজ আমার মানে ভীষণ আনন্দের দিন যে এতগুলো পুরস্কার পেলাম এবং শ্রীরামপুর বেতারবাণীর সমস্ত সদস্যকে আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা সব জানাই। আর মানে যে কোনো শুভ কাজে মিষ্টিমুখ করতে হয়, সেই জন্য আজকে আমি একটু সুযোগ পেয়েছি মিষ্টিমুখ করানোর। এবং এইটার মধ্যে আছে বাঙালির বাঙালিত্ব, নারকেলের নাড়ু সবার জন্য। ওই পৌষ মাসের সেরা ওই যা উনি লিখেছেন, যার জন্য উনি শ্রম করেছিলেন, আমরা কিন্তু স্বীকৃতি দেব উনাকে এবং আমরা ভালো বলতেও পারি, খেতেও পারি, ভালো বলতেও পারি। এবং এই নারকেল নাড়ু উনি একটা চিঠিতে বোধহয় নারকেল নাড়ুর সুগন্ধ বা শুভেচ্ছা কিছু পাঠিয়েছিলেন। তো তাতে আমাদের আরেকজন যে মানে পত্র পড়েন আরেকজন বন্ধু ছিলেন সেদিন, তিনি বলেছিলেন আমরা কি পড়েই যাব, আমরা পাবো না। তো দীপাদি আমাদের সবার জন্য নিয়ে, সবার জন্য সবাই মিলে ভাগ করে নেবেন এবং আশা করি বেশ ভারী আছে কিন্তু। হ্যাঁ, আর আপনাদের জন্য আমি বলি সেটা হচ্ছে যে আপনাদের মনে করব আমরা, কোনো সন্দেহ নেই। আপনারা যারা শ্রোতা বা আমাদের দর্শক বন্ধু আছেন, যারা আপনারা দেখবেন, দয়া করে নজর দেবেন না। আর উনি আরেকটি আমাদের জন্য এনেছেন, সেটি হচ্ছে আমার বাগানের স্থলপদ্ম। অসময় বলবো না, সময় বলবো, কারণ আজ বাসন্তী পুজো। বাসন্তীতে গোলাপি স্থলপদ্ম আমরা নিয়ে নিলাম। এটাও আমার ভীষণ প্রাপ্তি যে দিতে পারলাম আমি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আমাদের বেতারবাণীর সঙ্গে থাকুন আর শুনতে থাকুন চিঠিপত্র।